এখন সালমান শাহের মৃত্যুর ২৯ বছর ধরে তার মা তার বিচারের জন্য বিভিন্ন দুয়ারে দুয়ারে ঘুরছেন, কিন্তু সেই বিচার এখনো পর্যন্ত তিনি পাননি। আমরা দেখছি যে একেকবার একেক ধরনের কথা বলা হচ্ছে। কিছুদিন আগে রবি চৌধুরী তিনি বলেছেন যে তাকে হত্যা করা হয়েছে, কিভাবে হত্যা করা হয়েছে সেটাও তিনি বলেছেন। তার কিছুক্ষণ পরে আবার তিনি বলেছেন তিনি অসুস্থ, তাকে ওষুধ খেতে হয়, ট্রিটমেন্ট নিতে হয়। আমরা এই বিষয়টা নিয়ে তার স্ত্রীর কথাও এখন মাঝে মধ্যে শুনি। তার অর্ধউলঙ্গ যে স্ত্রী সামিরা চৌধুরী, তিনি এখন বিভিন্ন জায়গায় ন্যাংটা হয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং অশালীন কথাবার্তা বলছেন সালমান শাহের মাকে নিয়েও। তো এই কালপিট তাকে এখনো পর্যন্ত আইনের আওতায় নেওয়া হয় নাই, তার বাবাকে আইনের আওতায় নেওয়া হয় নাই, আমিন মোহাম্মদ ভাই তাকে আইনের আওতায় নেওয়া হয়নি, না আইনে একটা গরমিল দেয়া তদন্ত করা হয়েছে। তো আমরা তার অনেক কিছুই জানি। কিছুক্ষণের জন্য আমরা তার মায়ের কাছে শুনে আসি যে কি অবস্থা বিচারের, সন্তানের কথা মনে করে বিচার না হওয়ার এই কষ্ট আরো বেশি দেয় কিনা। নীলা চৌধুরী। জি, আসসালামু আলাইকুম। জি, আমি জানতে চাচ্ছিলাম যে কি অবস্থা, খালাম্মা কেমন আছেন বলেন? বাবা, হ্যাঁ আছি, ভালো আছি, বেঁচে আছি। বেঁচে আছি তো ভালোই আছি, আলহামদুলিল্লাহ। সালমান শাহের যে বিচারের জন্য আপনি লড়াই করছেন দীর্ঘ ২৯ বছর, এই ১৫ বছর একটা স্বৈরাচার সরকার ছিল, সেখানে পিবিআই, মনোজ কুমারের যে পিবিআই ছিল সেটার কি ফলাফল সেটা আমরা বিভিন্ন মামলাতে দেখেছি। সালমান শাহের এখানেও ব্যতিক্রম হবার কথা নয়। এখন নতুন আরেকটা সরকার এসেছে, এই সরকারের কাছে সহযোগিতা পাচ্ছেন কিনা? আসলে এই সরকারের কাছে এখনো কোর্টে কেসটা মনে 2টা ডেট গেছে, তো আমি ছিলাম না। প্লাস এখনো দেশের পরিস্থিতি তো অ্যাকচুয়ালি ততই হচ্ছে, ঠিক মতন তো ঠিকঠাক হয়নি কিছুই। এখন কার মাধ্যমে কিভাবে কি পাবো, কোর্টের নেক্সট 23 তারিখ মানে একটা ডেট আছে, আমরা দেখতে পারবো, বুঝতে পারবো যে কি করতে যাচ্ছে বা কি হচ্ছে, কোর্টের বা অবস্থাটাই কি এখনো ঠিক বুঝে উঠতে পারি নাই। তো সেটার একটা অন্যরকম একটা দুশ্চিন্তার মধ্যে আছে আর কি, কি করা যায়। মোট কথায় আমাদের মামলাটা ওরা বাজেয়াপ্ত করে দিয়েছিল, শেষ করে দিয়েছিল। আমি ম্যাজিস্ট্রেটের কাছে গিয়েছিলাম, ম্যাজিস্ট্রেট বললেন যে 2 দিন আগে আসলে মামলাটা নষ্ট হতো না। আমি বললাম মানে কি, আমি তো বুঝলাম না, মানে এটার মানে কি? বলে আমাদেরকে পুলিশ বলল যে আপনারা উৎসাহী না, আপনারা কোর্টে আসছেন না। আমি বললাম কোর্টে আসছি না মানে কি, আমাদের তো কোনো নোটিশ দেওয়াই হয়নি, কোনো চিঠি আমরা পাইনি। ওগুলো আসলে ওরা গায়েব করে দিয়ে তারপর টাইম খেয়ে শেষ করে দিয়েছিল। তারপরে আমি আবার আপিল করলাম কোর্টে, নারাজি জানালাম এবং কোর্ট গ্রহণ করে নিয়েছে। তারা চেষ্টা করেছিল যাতে কোর্টটা মামলাটা খারিজ হয়ে যায়, এত কয়েকবার নাকি হলে আর হয় না। কিন্তু আমি জানি এটা আইন সঙ্গত যে আমি পাবো, তুমি কোর্ট রিসিভ করেছে, এটি আমার জন্য শুভ সংবাদ। বলেন। আমরা একটা নতুন জিনিস দেখছি, সেটা হচ্ছে যে সালমান শাহের যে স্ত্রীর কথা, ডাইনি, যেটা যাকে নিয়ে আপনি শুরু থেকেই কথা বলেছেন, যদিও আপনি খুব কি বলবো যে অ্যাটাকিং মোডে কখনোই তার ব্যাপারে বক্তব্য দেন না, কিন্তু ইদানিং তার কিছু বক্তব্য দেখছে যে তিনি নানান ধরনের অভিযোগ করছেন, সেই অভিযোগের ভেতরে মূল নিশানা হচ্ছেন আপনি। তার হঠাৎ করে সালমান শাহের বিষয় নিয়ে সে আবার মানে নিজেকে আবার সালমান শাহের স্ত্রী বলেও বিভিন্ন জায়গায় পরিচয় দিচ্ছে, অথচ এই পর্যন্ত 4-5 জনের সাথে তার পয়সাওয়ালা লোকজন পেলেই সেখানে যে হামলা করে বিয়ে করছেন, টাকা পয়সা হাতিয়ে নিয়ে আবার আরেকজনের কাছে যাচ্ছেন। তো সে হঠাৎ করে এত উত্তেজিত হয়ে গেল কেন? আলহামদুলিল্লাহ, এই কথার উপরে আলহামদুলিল্লাহ বলতে সুবহানাল্লাহ, সব জানেন। এবং আমি প্রথম থেকেই কিন্তু আমি বলে আসছিলাম না যে আমি ধৈর্য হারাবো না, আমি বেঁচে যতক্ষণ আছি আমি আছি। তারপরে ইলিয়াস আছে, আকমল আছে, কামরান আছে, সুবল আছে, অনেকে আছে, হিন্দু মুসলমান সব জাতি,
সালমান শাহ ভক্ত, তারা কেউ না কেউ করবে, আমি মরে গেলেও আমার বাচ্চা যদি না করে। আমার বাচ্চা এসে বলছে না যে আমার নামে মামলা করেছে, সেদিনও বলছে যে সালমান শাহর ভাই শাহরানের নামে মানহানির মামলা করছে। কি মানহানির মামলা? এগুলো তো বাজে জিনিস, কোর্টও জানে। একটা দিনও তারা অ্যাটেন্ড করে নাই। আমার আর কোর্ট তো, আমার উকিল তো অ্যাটেন্ড করতেছে। তো শাহরান নাকি ভয় পেয়ে যাচ্ছে না, কিন্তু শাহরানকে আমি এখন তো এইসব কাজে লাগার দরকার নাই, আমি জীবিত আছি, তারও সংসার আছে, তার জীবন জীবিকা আছে, নামাজ কালাম আছে, আমরা তো মুসলমান। সে উত্তেজিত হওয়ার কারণ, এখন সে জানে পিবিআই কে তারা বশ করেছে, পিবিআই পুরো একটা গ্রুপ। এই যে বললে তারা আওয়ামী পুরো গ্রুপ, এদের কাছে আমি কামাল সাহেবের কাছে গেলাম যখন পিবিআই প্রথম পিবিআই তে গেল মামলাটা, তখন তারা বললেন আমাকে যে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাতে হয়। তো স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাবার জন্য আমি অনেক মাধ্যম করলাম, দেখা করতে চাইলাম প্রধানমন্ত্রীর সাথে। তো শেখর অনেক ছোট মানুষ, আমি দেখলাম যে ওরা একটা পুরো বেষ্টনী তৈরি করে রাখছে। আর সামিরার বাবা, ও তো ওই যে এস আলমের গ্রুপের মানুষ ওরা। তো সে তখন অনেক প্রভাবশালী লোক, খালি বলতো নেত্রীকে দিয়ে দেখাই দিব না, নেত্রীকে দিয়ে ওই করব না। তো পলিটিক্স করছি আমরা, আর সে আমাকে নেত্রী দেখালো। আমি তো নেত্রীর কাছে চাই নাই, আমি আল্লাহর কাছেই চেয়েছি। ছেলে আল্লাহর কাছে গেছে গিয়া, আমি আল্লাহর কাছে বিচার চাইছি, ওনার কাছে চাওয়ার কথা না। কিন্তু যে পিবিআই বা একটা এজেন্সির কাছে আমার মামলাটা গিয়েছে, বাদী হিসাবে সরকারকে আমার জানাতে হয়। তো আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাওয়ার আগে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছি। শেখরের ওখানে কতবার যে আমি গেলাম, যে শেখর আমার কাছে আসতো, ছোট মানুষ, একটা ছোট্ট পদে ছিল, সে তো পরে বিশাল মানুষ হয়ে গেল। তার গেটে সে আমাকে দাঁড়ানো রেখে ইলিয়াস সে পাশ দিয়ে কেটে চলে যায়, আমাকে চিনলো না, আমার সঙ্গে দেখা করলো না। আমি বুঝে নিলাম এটা একটা বিরাট ষড়যন্ত্র, আমাকে ঢুকতে দিবে না। এবং পরে শুনলাম যে প্রধানমন্ত্রীর বাড়ির গেটে বলে দেওয়া হয়েছে আমি গেলে যাতে কোনো রকম না ঢুকতে পারি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমি ক্ষান্ত হলাম না। আমি পরবর্তীতে আমি একজন মোহাম্মদপুরের এক এমপির মাধ্যমে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর ওখানে যাব ঠিক করলাম। একা তো আমি যাব না, তো সেখানে আমার আরো 10-12 জন কর্মী টর্মী অনেক ছিল। সন্ধ্যা 6টা থেকে রাতে 1:30 বেজে গেল, আমার ব্যাগটা আমার হাতে নিয়ে ঢুকতে দিবে না, গেটে রেখে দিল। 1:30টার দিকে তখন আমি খুব আত্মসম্মানে লাগতেছিল যে এত রাতে একজন মহিলা একটা রাজনৈতিক অফিসে, আমি তো যাইনি কোনোদিন, তাও গেলাম। আচ্ছা, ভিতরে ঢুকার পরে আমি যে দৃশ্যটা দেখলাম, না হলো 25 জনের উপরে মানুষ ওই রুমের মধ্যে ঘিরে আছেন কামাল সাহেবকে। কামাল সাহেব উঠলেন, ওনা বললেন একজন মহিলা গেছে, গেলে তো মানুষ ওরকম সম্মান দেখায়। যাই হোক, আমার সাথে যে গেছে সে বললো যে আন্টি আসছেন আপনার সঙ্গে কথা বলতে। তা আমি কথা বলতে গিয়ে ওনাকে মামলার সবকিছু বললাম, আমার ছেলের দুটো ফটো দিলাম, আগের মামলার কথা বললাম যে আপনি পিবিআই তে আমার মামলাটা দেওয়া হয়েছে, আপনি খেয়াল রাখবেন যেন ন্যায়সঙ্গত বিচারটা আমরা পাই। উনি আমাকে বললেন, তখন 21 না 22 বছর হয়ে গেছে, এই মামলা তো শেষ, আপনি এটা নিয়ে এত ঘুরতেছেন কেন? তখন আমি বললাম যে কামাল সাহেব, আমি বলছি কিন্তু এই কথাগুলো, আপনি বয়সেও ছোট, অ্যাকচুয়ালি পজিশনে আপনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু আপনি তো আমাদের থেকে অনেক ছোট। সেই হিসাবে আমি দাবি করে বলছি, দোয়া করছি, আপনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি তো খালি নির্দেশ দিবেন যে মামলাটা যেন সুষ্ঠুভাবে পরিচালনা করা হয়। এখন 40 বছরের পুরানো মামলাও তো চলে, কোর্টে চলতেছে, আমার মামলা তো সুরাহা হয়নি, এখন 21 বছর হলে ফেলে দিবেন ওটা? তো বলে আমি উঠলাম, উঠে বললাম যে আপনাকে আমি জানিয়ে গেলাম আমার মামলাটা পিবিআই এর হাতে আছে তদন্তে, প্লিজ আপনি একটু দেখবেন। বলে আমি কিছু ছবি টবি ওনাকে দিয়ে চলে আসলাম। তারপরে তো মামলা চলতেই থাকলো, এইভাবে কোর্টে যায়, কোর্টে আসে, কি করে। এবং বনোজ কুমারের ওখানে যতবারই আমি গেছি, মানে অপমানের সুরে সে কপাল কুচকে কথা বলে, যেন কথা বলতে চায় না। তারপরে এদিক ওদিক নানান কথা বলে, ওদিক অন্য লোক দিয়ে টাকা চায়। আমার আয়ু দিয়েছিল, সে বারবার টাকা চাইতো। আমি বলতাম আমি টাকা দিব কেন, আর টাকা আমি কোথায় পাবো? আমি কি মাফিয়া নাকি যে আমি টাকা দিব? আমার ছেলে খুন হয়েছে, তোমরা বিচার করো, তুমি একজন আইও, তুমি কেন টাকা পয়সা চাও? আরো বিভিন্ন ইয়ের থেকে। যাই হোক, মাঝে মধ্যে 8-10 হাজার দিছি, তখন ঈদের সময় ছিল সেরকম, কিন্তু তারা খান। দেখেন, সাংবাদিক ইলিয়াস সালমান শাহর মাকে এক্স্যাক্টলি কি বললো গতকালকে ডন গ্রেপ্তারের পরে, এক্স্যাক্টলি প্রথম কিন্তু লাইভে আসলো ইলিয়াস হোসাইনের সঙ্গে সালমান শাহর মা নীলা চৌধুরী, আমাদের সবার প্রিয় মা, এবং
এই সাক্ষাৎকারটা পুরোটা দেখলে কিন্তু অলরেডি ক্লিয়ার হয়ে গিয়েছে যে সেখানে কিন্তু মানে কোনো কারণে কিন্তু হিন্টস কিন্তু এসেছে শাবনুরের দিকে, ডলি জোর, এবং এটা ইনিয়ে বিনিয়ে এটা বুঝতে হবে, ডাইরেক্টলি কিন্তু কেউ কারো নাম এখানে নেয়নি। এবং পুরো বাংলাদেশে এখন সালমান শাহ ইস্যু মানে এইভাবে পুরো বাংলাদেশে এখন মোড় নিচ্ছে যে আসলে এই গল্পটার পরিসমাপ্তি কিন্তু সমস্ত বাংলাদেশের মানুষ চাচ্ছে যে আসলে এই গল্পটার পরিসমাপ্তি আমরা চাই, এবং এই গল্পটার আসলে একটা যোগ্য সলিউশন হোক। এতদিন যেটা নিয়ে একটা ছুপ খেলা, যে হ্যাঁ কে করেছে কাজ, অমুক করেছে তমুক করেছে, অমুক করেনি তমুক করেনি, এই যে একটা ছুপ খেলা, এই যে একটা ছুপ খেলা, এই ছুপ খেলাটা কিন্তু বন্ধ হওয়া দরকার আছে। সব কিছুরই একটা এন্ডিং টাইম থাকে, সব কিছুর একটা স্টার্টিং টাইম থাকে, এবং এই ব্যাপারটা কিন্তু একদম এক্সেস হয়ে গিয়েছে, এখন এমন একটা পর্যায়ে চলে গেছে এই ব্যাপারটা যে আসলে আজকে যদি আমরা বিচার না চাই এবং আজকে যদি এটা যোগ্য বিচার না হয়, গতকালকে হয়তো বাংলাদেশের আরও একজন টপ হিরো, হতে পারে শাকিব খান বা হতে পারে যে কেউ, তো তাদের সাথে এই গালাতকাম যদি হয়ে যায় তাহলে এই বিচারটা কী হবে, এবং এই বিচারটা একদমই এমনভাবে করা উচিত এবং এটা দেখে জাস্ট শিক্ষা নেওয়া উচিত। আর বাংলাদেশের কোনো হিরো এরকম সস্তাভাবে তাদের সঙ্গে এই কাজ করা যাবে না, এটা উচিত, এটা থেকে আসলে শিক্ষা নেওয়া উচিত। এবং এটা মানে এক্স্যাক্টলি আমরা কি করতে পারি, আমরা দেখেন আমরা এটার আলোচনা করতে পারি, আমরা এটার এক্স্যাক্টলি কী হতে পারে আমরা এটা নিয়ে কথা বলতে পারি, বাট আমরা কিন্তু দিন শেষে কিন্তু আমরা কোনো রকমের স্টেটমেন্ট বা আমরা কিন্তু এটা নিয়ে কিন্তু মানে আমাদের কথায় যে পুরো দেশ চেঞ্জ হবে বা আমাদের কথায় যে সব কিছু হবে, ব্যাপারটা কিন্তু এরকম না, বাট আমরা কিন্তু পুরোটা কিছু মানে করতে পারবো না। বাট দেখেন আপনি এখানে মানে এই ইন্টারভিউতে আসলে মানে অনেকটাই কিন্তু ক্লিয়ার করে দিয়েছে, অনেকটাই কিন্তু ক্লিয়ার করে দিয়েছে এই লোক, মানে সালমান শাহর মা নীলা চৌধুরীর সঙ্গে সবার প্রিয় সাংবাদিক ইলিয়াস হোসাইন, সে কিন্তু অনেকটাই পুরোটা সে ক্লিয়ার করে দিয়েছে যে আসলে সে কী চাচ্ছে বা সে কী চায়, তার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ কী, তার ফিলোসফিতে সে কী বলছে, এটা সে কিন্তু এক্স্যাক্টলি ক্লিয়ার করে দিয়েছে, এক্স্যাক্টলি পুরো ব্যাপারটা ক্লিয়ার এখানে। এবং এখানে কিন্তু আর এক এক সময় এক এক লোক এক এক রকমের স্টেটমেন্ট নিয়ে হাজির হচ্ছে, কেউ বলছে সাজানো পাতানো, কেউ বলছে সালমান শাহ এই কাজ করেছে, হ্যান ত্যান, সে কী এমন লোক ছিল হ্যান ত্যান। ভাই দেখেন, আমাদের কথা হচ্ছে যে আমরা কারো সমালোচনা বা কারো দুর্গুণ বিচার করতে এখানে আসিনি, এবং একটা কথা নিয়ে আমরা যদি ধরি সেই কথাটার আরও 10টা হাত পা হবে, আরও 10-20 জন সেই কথাটা নিয়ে এমনভাবে খেলবে যেটা আসলে একদম মানে এক পর্যায়ে নেওয়াই যাবে না। কিন্তু মানে আমরা কি করতে পারি বলেন, আমরা যারা নিউট্রাল অডিয়েন্স, আমরা তো কথা বলতেই পারি যে আসলে এটা তো গালাত কাম, এটা নিয়ে আসলে সালমান শাহর মতো একজন মানুষের সঙ্গে এই ঘটনাটা ঘটলো, আমরা তো এর যোগ্য বিচার চাইবো, এবং এটার যোগ্য বিচার মানে চাওয়া ছাড়া আমাদের কাছে কিন্তু আর কোনো অপশন নেই। আমরা একটাই কথা, আমাদের দাবি একটাই, আমরা যোগ্য বিচার চাই। আমরা চাই যে গালাত কাম একজন সালমান শাহের সঙ্গে হয়েছে, বাংলাদেশে যাতে আর কোনো দিন আর কোনো শক্তি, পরাশক্তি বা সন্ত্রাস শক্তি এরকম মাথাঝাড়া দিয়ে না উঠতে পারে, এবং তারা দেশের একজন সুপারস্টারের সঙ্গে এরকম গালাতকাম না করতে পারে, আমরা এটা চাই। এবং এটার জন্যই আমাদের আন্দোলন, এটার জন্যই সমস্ত বাংলাদেশের মানুষ আজকে এক হয়েছে এবং সমস্ত মানুষ কথা বলছে এটার জন্যই। তো বেসিক্যালি এটাই চাই। তো তো এইটার জন্য বেসিক্যালি সবাই ওয়েট করছে, এবং এটাই কিন্তু সবাই চাচ্ছে যে আসলে এটার একটা বিচার হোক, এবং এটার একটা শুভ একটা মানে একটা পরিযায়ী একটা মানে ব্যাপার হোক, এটা সবাই চাচ্ছে। তো বেসিক্যালি এটা নিয়ে ছিল আমাদের ভিডিওটি।